নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই অন্ধকারের আওয়াজ চ্যানেলে। আমাদের আজকের নিবেদন তারানাথ তান্ত্রিকের গল্প পালবাড়ির বাঁশি মরা। আপনাদের সকলের কাছে অনুরোধ, গল্পটি সম্পূর্ণ শুনুন এবং কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। তাহলে চলুন শুরু করা যাক তারানাথ তান্ত্রিকের গল্প পালবাড়ির বাঁশি মরা। ওলো, তোরা কে কোথায় আছিস রে? দেখে যা, দেখে যা, এদিকে যে মহা সর্বনাশ ঘটে গেছে। হা ভগবান, এই কি তোমার বিচার ঠাকুর? মানুষটাকে মরণকালে এতটুকু জল অব্দি মুখে দিতে দিলে না। ও বউ, তাড়াতাড়ি এইদিকে আয়, তাড়াতাড়ি আয়। দেখ, তোর শ্বশুর মশাই দেহ ত্যাগ করেছেন। কোথায় গেল বাড়ির সব ছেলে ছোকরাগুলো? দেখে যা, দেখে যা, তোদের দাদু মারা গিয়েছে। হরি 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 হরি। ভবানীপুর গ্রামের পালবাড়ির রাঙা পিসিমার সুমধুর গলার আওয়াজে বাড়ির চৌহদ্দির মধ্যে একখানি কাকচিল অবধি বসতে পারে না দুদণ্ড। অথচ আজ রাঙা পিসিমার গলার সেই বাজখেঁ সুর কোথায় যেন হারিয়ে গিয়ে তার পরিবর্তে রাঙা পিসিমা কেমন যেন কোমল স্বরে, প্রায় কাঁদো কাঁদো ভাবে কথাগুলো বলল। রাঙা পিসিমার কথা শুনে বাড়ির সকলে তড়িঘড়ি এক প্রকার দৌড়ে এলো পালবাড়ির বুড়ো কর্তা অর্থাৎ গোবিন্দ পালের ঘরে। আর তারা ঘরের ভেতর ঢুকে আসতেই যা দেখল তাতে সকলের চোখ জলে ভরে উঠল। ঘরের এক কোণে শয্যার ঠিক পাশে নিচে মেঝের মধ্যে বসে আছে রাঙা পিসিমা। বিধবা মানুষটি নিজের কাপড়ের আঁচল টেনে নিয়ে মুখ ঢেকে কাঁদছেন। আর ঠিক তার সামনে খাটের মধ্যে শুয়ে থাকা গোবিন্দ পালের দেহটা দেখলে সহজেই বোঝা যায় যে সেই শরীরে আর প্রাণ বলে কিছু নেই। বাড়ির অন্যান্য ছেলে মেয়েদের দেখে রাঙা পিসিমা এবার তাদের দিকে তাকিয়ে চোখের জল মুছতে মুছতে বলল, দেখ, দেখ, ভালো করে চেয়ে একবার দেখ। বাড়ির কর্তা আজ কেমন সকলের চোখকে ফাঁকি দিয়ে পরপারে চলে গেল। একবার দেখ। ও দাদা, দাদা, দাদা গো, যাওয়ার আগে একবার এই অভাগিনী বোনটার কথাও তোমার মনে পড়লো না গো? এই কথা বলেই হাউমাউ করে কেঁদে উঠল পালবাড়ির রাঙা পিসিমা। বাড়ির বড় বউ চারুলতা প্রায় দৌড়ে এসে পিসিমাকে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো সুরে বলল, ও পিসিমা, পিসিমা গো, এইভাবে কাঁদবেন না, উঠুন দেখি, আপনার তো শরীর খারাপ করবে যে। তুই থাম রে বউ, আমার দাদাটা আমায় ছেড়ে চলে গেল চিরতরের জন্য, আর তুই বলছিস আমি কাঁদবো না? কাঁদতে কাঁদতে যদি মরেও যাই তাতেও আমি কান্না ছাড়বো না। ও দাদা গো, মরণকালে একটু জলও পেলে না। ভগবান, তুমি এত নিষ্ঠুর। আমার দাদার মতো ভালো মানুষ এই ভুবনে মেলা ভার, আর তার সাথে তুমি কিনে এই রকম শেষ পরিণতি করলে। ঠাকুর, তোরা তোরা কে কোথায় আছিস? বাড়ির বাকিদের খবর দে। বাড়ির কর্তামশাই দেহ রেখেছেন, এ কথা সকলকে জানা। আমাদের অনেক কুটুম তো বাইরে থাকে, তাদের এথা আস্তে আস্তেই সে কোন পর সন্ধে হয়ে যাবে যে। শেষবারের মতন সকলে একবার দেখে যাক তাদের বুড়ো কর্তাকে। চারুলতার এই কথা শুনে রাঙা পিসিমা এবার দুই চোখের জল মুছে তার দিকে তাকিয়ে রীতিমতো বেশ ঝাঁঝিয়ে বলে উঠল, এইসব এইসব তুই কি বলছিস বউ?
এরপর সকলকে খবর দিবি, তারপর তারা এখানে এলে তবে দাদার মরদেহ সৎকারের জন্য নিয়ে যাবি। এমন অলক্ষণের কথা তুই মুখে আনিস না। তুই জানিস না আমাদের কত বড় পরিবার, বট গাছের শেকড়ের মতন দূর দূরান্ত অব্দি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের আত্মীয় স্বজন। তারা আস্তে আস্তে এই যে রাত হয়ে যাবে, ততক্ষণ অব্দি এইভাবে মরদেহখানে শুয়ে থাকবে নাকি? রাঙা পিসিমার এই কথা শুনে পালবাড়ির বড় ছেলে অর্থাৎ চারুলতার স্বামী প্রাণকৃষ্ণ পিসিমার উদ্দেশ্যে বলল, পিসিমা, শোকে তাপে তোমার মাথাখানা কি একেবারে খারাপ হয়ে গেল নাকি? এসব তুমি কি বলছো বলো দেখি। এরকম একটা সংবাদ আমরা আত্মীয় স্বজনদের জানাবো না? তারা আসার জন্য অপেক্ষা করবে না? তা আবার হয় নাকি গো? পরে আত্মীয় স্বজনরা সব জানতে পেরে যখন ছুটে আসবে তখন তো আমাদের নানান ধরনের অকথা কুকথা শোনাবে। বলবে একটিবারের জন্য বাবার সাথে শেষ দেখাটুকু আমরা করতে দিলাম না তাদের। তাই বললে কি হয় তুমি বলো? পিসিমা, আপনার ভাইপো কিন্তু খুব একটা ভুল কিছু বলেনি। দয়া করে একটিবার ভেবে দেখুন ওর কথা। সত্যি তো, এরকমভাবে আমরা কি বাবা মশাইয়ের দাহ কার্য করতে পারি বলুন? রাঙা পিসিমা এবার বাড়ির বড় বউ চারুলতার দু কাঁধ বেশ ভালো করে ঝাঁকিয়ে বলল, বউ, তুই বুঝতে পারছিস না, আজ শনিবার, এখন রীতিমতো বারবেলা। এই বারবেলায় দাদার দেহ রেখেছেন, তাও আবার এক ফোঁটা জল পান না করে। কেউ তার মুখে সামান্য জল দেওয়ার সুযোগটুকু অবধি পায়নি। দাদা পুরোপুরি তৃষ্ণার্ত অবস্থায় মারা গিয়েছে। একে শনিবার, তার উপরে বারবেলায় মৃত্যু ঘটেছে। অমাবস্যা তিথি পড়বে রাত্রি হতেই। অমাবস্যা পড়ার আগেই দাদার শেষ কার্য সম্পন্ন করতে হবে, তা না হলে এই মরদেহ বাসি হয়ে যাবে। এই মরদেহ দোষ পাবে রে বউ, দোষ পাবে। আমার দাদার আত্মা দোষ পাবে। আর একবার কোনো মৃতদেহের আত্মা দোষ পেলে কি হয় তা তোরা কেউ জানিস না, কখনো দেখিসনি নিজের চোখে সেই সব মারাত্মক ভয়ঙ্কর ভৌতিক দৃশ্য। আমি সব দেখেছিলাম, আমরা সে বহু ছোটবেলায় দেখেছিলাম। রাঙা পিসিমা কেমন যেন শূন্য দৃষ্টিতে তাকিয়ে কথাগুলো বলে চলল এক টানা, এতটুকু না থেমে। রাঙা পিসিমার চোখের সেই চাহনি এর আগে কখনো কোনো দিনের জন্য দেখেনি চারুলতা। চারুলতার সারা শরীর কেমন যেন শিরশির করে উঠল রাঙা পিসিমার বলা কথাগুলো শুনে। নিজের অজান্তেই চারুলতার মুখ থেকে বেরিয়ে এলো একটা প্রশ্ন। দোষ? দোষ পেলে কি হয় পিসিমা? ছোটবেলায় কি প্রত্যক্ষ করেছিলেন আপনি? আমাদের তখন অনেক অল্প বয়স রে বউ। এখনো অবধি এই গায়ের সে সকল মানুষ জীবিত আছেন, তারা জানে সেই ভয়ঙ্কর সময়ের কথা। আমাদের গ্রামের গোয়ালাপাড়ার রামুর মরদেহ দোষ পেয়েছিল সেবার, ভয়ানক রকমের দোষ। আর তাতেই তো হলো যত সব অদ্ভুত কাণ্ড। রামু গোয়ালার গরু মোষ ভর্তি গোশালার প্রতিটি গবাদি পশু ফরফর করে মারা গেল, সব কটা একসাথে। রামুর ছেলেকে পরদিন রাত্রি হতে ভূতে পেল। যেই ছেলে গাছে উঠতে ভয় পেত, সেই ছেলে কিনা তর তর করে উঠে গেল মস্ত বড় নারকেল গাছের মাথায়। যে ছেলে কোনো দিন জলে নামেনি, সাঁতার কাটেনি, সে মস্ত বড় দিঘির অতল জল এপার ওপার করে ফেলল ডুব সাঁতারে এক নিমেষে। সেই সব দৃশ্য নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না, মোটে বিশ্বাস করা যায় না। খানিকটা যেন গল্প কথার মতন শোনায়। কেবলমাত্র তখন হরি বাবা ছিলেন, তাই সে যাত্রায় আমাদের গ্রাম রক্ষা পেয়েছিল। পালবাড়ির মেজ ছেলে ঋতুরাজ এবার চারুলতার দিকে তাকিয়ে বলল, আহ বৌঠান,
তুমি পিসিমার সাথে এখন গল্প জুড়ে দিলে যে? এই সমস্ত আজগুবি কথার কোনো মানে আছে বলো দেখি? পিসিমা আমাদের কত গল্প শুনিয়েছেন ছেলেবেলায়, এটাও তারই মধ্যে একটা। পিসিমার কথা শুনে তাহলে কি আমরা অপেক্ষা করব না? বাড়ির সকল মানুষদের একটিবার শেষবারের জন্য বাবা মশাইকে দেখার সুযোগ করে দিতে। ছোট ভাই গিয়েছে সকলকে খবর দিতে, একটু পরেই হয়তো বাড়ির মধ্যে লোকজন আসা শুরু হয়ে যাবে। তোমরা ওঠো, অনেক কাজ রয়েছে, সেই সব সরাতে হবে এক এক করে। এইভাবে বসে গল্প করার সময় এটা নয়। গল্প? কি গল্প করছে মেজো খোকা? আমার বলা এই সমস্ত কথা তোর আজগুবি গল্প বলে মনে হচ্ছে। যা, তোরা যা ভালো বুঝিস তাই কর। আমি আর কোনো কিছুই তোদের বলবো না। তবে আমার বলা সব কথা যখন ফলে যাবে তখন বুঝবি ঠেলা। ওই যে কথায় বলে না, গরিবের কথা বাসি হলেও ফলে। বউ, তুই যা ভালো বুঝিস কর। আমি আর কিচ্ছুটি বলবো না, তোদের কিচ্ছু বলবো না। এই কথা বলে রাঙা পিসিমা এবার ভয়ানক রকমের রেগে মেগে নিচের মেঝে থেকে উঠে গিয়ে বসলো বিছানার উপর দাদার নিথর দেহটির পাশটিতে। চারুলতা বড় ভালোবাসে রাঙা পিসিমাকে। বাড়িতে বউ হয়ে আসার পর থেকে এই মানুষটাই তাকে সব থেকে বেশি আগলে রেখেছে। সে এবার রাঙা পিসিমার কাছে গিয়ে নিচু গলায় ফিসফিস করে বলল, পিসিমা, আমার কথাটা শুনুন, এখন আর রাগারাগি করবেন না দয়া করে। এই পরিস্থিতিতে আপনার কি রাগ করা সাজে? আচ্ছা বেশ, আমি আপনাকে কথা দিচ্ছি, অমাবস্যা তিথির পড়ার আগেই বাবা মশাইয়ের সৎকার হবে। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন সে বিষয়ে। উফ, তোরা বুঝতে পারছিস না রে বউ, কষ্ট কি আমার কম হচ্ছে? কিন্তু কি করব বল, দাদা তো চলেই গেছে। আমি চাই না তার শেষ কাজটুকুতে কোনো রকম ত্রুটি হোক। দেখিস রে বউ, রাতের অমাবস্যা নামার আগে যেন সব হয়ে যায়। দেখিস, একটু দেখিস। ভবানীপুর গ্রামের পালবাড়ির রাঙা পিসিমা এবার যেন কিছুটা নিশ্চিন্ত হলেন বউয়ের উপর ভরসা করে। কিন্তু হঠাৎ করেই তার বুকের ভেতর কেমন যেন একটা ডাক ডেকে উঠল। তার মনে হলো ভয়ানক কোনো কিছু একটা ঘটতে চলেছে তাদের পরিবারের সাথে। এরপর একে একে সকল আত্মীয় স্বজন আসতে লাগলো ভবানীপুরের এই পাল বাড়িতে। গাঁয়ের মানুষজন ভিড় জমালো সদরের সামনে। আশপাশের তল্লাটের যত গণ্যমান্য ব্যক্তিবর্গরা ছিলেন তারা সকলেই এলেন সমবেদনা জানাতে। দূর দূরান্তে থাকা মানুষজন ছুটে এলো নানা মাধ্যমে। এইভাবেই দেখতে দেখতে একদা সন্ধ্যের অন্ধকার ঘনীভূত হয়ে এলো। আর সন্ধে নামার ঠিক সাথে সাথেই শুরু হলো ভয়ানক রকমের হাওয়ার তাণ্ডব। ঘরের জানালা বন্ধ করতে করতে পালবাড়ির বড় বউ চারুলতা এক ঝলকের জন্য বাইরের দিকে তাকালো। আর তাকাতেই সে দেখতে পেল কালো কুচকুচে গগনের বুকে কোথাও আর চন্দ্রদেব মুখই তোলেননি। আর তখনই তার মনে পড়ে গেল পিসিমার বলা কথাগুলো। আজ নাকি অমাবস্যা, তাই আকাশের এই অবস্থা। কিন্তু আকাশে তো নক্ষত্রের দেখা পাওয়া যেত, তাও ঘন কালো মেঘের আস্তরণে ঢাকা পড়ে গেছে পুরোপুরিভাবে। গাছের শুকনো পাতা আর ধুলোবালি শনশন করে উড়ে বেড়াচ্ছে যত্রতত্র। পালবাড়ির থেকে দূরে বিশাল বিশাল নারকেল গাছের মাথাগুলো শনশনে হাওয়ার সাথে সাথে ঘূর্ণিঝড়ের ন্যায় এই মহাতাণ্ডবে সামিল হয়ে উন্মাদ পাগলিনীর মতো যেন মাথা ঝাঁকাতে শুরু করেছে। পাশের বিশাল পেয়ারা গাছের মগডাল থেকে চড়মড় শব্দে ভেঙে পড়ল একটা বিশাল বড় ডাল। সেই মহাতাণ্ডবে যেন লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে সমস্ত কিছু। চারুলতা দেখল যত দূর চোখ যায় তত দূরই কেবলমাত্র ঘুটঘুটে অন্ধকার। আজ বাড়িতে আলো জ্বলেনি কোথাও, কোনোখানে এইটুকু আলোর চিহ্ন মাত্র নেই। এই নিশি যেন মহা অশুভ কোনো এক কিছুর ইঙ্গিত দিতে চাইছে তাদের। আজকের রাতটা মোটেও ভালো নয়। কালো আকাশের বুকে গর্জে উঠল বিদ্যুতের ঝলক। এক নিমেষের জন্য সবকিছু সাদা হয়ে গিয়ে আবার পুনরায় অন্ধকারে ডুবে গেল। আর তার সাথে সাথেই শুরু হলো মুষলধারে বৃষ্টিপাত। সেরকম মুষলধারে বৃষ্টি খুব একটা চোখে দেখা যায় না।
এবার কি হবে? এইরকমভাবে জল পড়লে তো আমরা মোটেই মৃতদেহ নিয়ে বাড়ির বাইরে বেরোতে পারবো না। আর যে হারে জল হচ্ছে কিংবা আকাশের মেঘের যা ভীষণ ঘন ঘটা দেখছি, তাতে মনে তো হচ্ছে না অল্প কিছু সময়ের মধ্যেই প্রাকৃতিক দুর্যোগ থামবে বলে। এক টানা কথাগুলো বলে চলল প্রাণকৃষ্ণ। দাদার এই কথা শুনে পালবাড়ির মেজ ছেলে ঋতুরাজ বলল, কিন্তু দাদা তুমিই বলো, আমাদেরই বা কি করার আছে? আমরা যে বড় নিরুপায়। যদি যদি এইভাবে বৃষ্টি হয় তাহলে এরকম খোলা শ্মশানের মধ্যে দাহ কার্য সম্পূর্ণ হবে কি করে? একটাও মানুষ এই আবহাওয়ায় বাড়ির বাইরে বের হতে পারেনি। তাহলে আমাদের সাথে শ্মশানে কোন মানুষটা যাবে বলো দেখি? এখানে দুর্যোগে চিতার আগুনটুকুও তো জ্বলবে না। মেজদা কিন্তু কথাগুলো খুব একটা ভুল কিছু বলেনি। প্রকৃতির যা অবস্থা দেখছি, তাতে আজ রাতে আর বাবার মৃতদেহ ঘরের বাইরে বের করা যাবে বলে তো মনে হচ্ছে না। পালবাড়ির ছোট ছেলে চন্দ্রশেখরের এই কথাগুলো শুনে চারুলতা বলল, এসব তুমি কি কথা বলছো বলো দেখি ঠাকুরপো? তাহলে কি আজকের গোটা রাতটা এইভাবে আমাদের বাড়িতে বাবার মরদেহ রাখা হবে? বলি পিসিমা যে কতবার করে আমাদের বারণ করলেন, সেসব কি তোমরা ভুলে গেলে নাকি? আমরা কিছু ভুলিনি বৌঠান, কিন্তু কি বা করতে পারি বলো? প্রকৃতির উপর তো আর মানুষের হাত নেই। শেষমেশ কোনো উপায় না দেখে এইভাবেই সেদিন সারা রাত পালবাড়ির বড় কর্তা অর্থাৎ গোবিন্দ পালের মরদেহ রয়ে গেল সেই পালবাড়ির অভ্যন্তরে। পরদিন শেষ রাতে যখন বৃষ্টি থামল, তখন মরদেহ খাটিয়ায় তোলা হলো শেষ যাত্রার জন্য। রাঙা পিসিমা অন্তিমবারের মতো এলো দাদার মুখখানি দেখতে, আর সেইখানে আসা মাত্রই তিনি প্রায় আঁতকে উঠলেন। ও মা গো, বলি এ কি অলক্ষণে কাণ্ড! বলি ও বউ, দেখে যা, সর্বনাশ ঘটে গেছে। আর বিপদ ঠেকানো গেল না বোধহয়। হায় 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 ঈশ্বর, এ কোন বিপদ ঘনিয়ে আসতে চলেছে আমাদের পালবাড়ির মধ্যে? এই কি ছিল তবে তোমার মনে? কি কি হয়েছে পিসিমা? এত উতলা হয়ে পড়েছেন কেন আপনি? দয়া করে একটু শান্ত হন, শান্ত হয়ে বসুন, না হলে যে আপনার শরীর খারাপ করবে। ওরে, আমার শরীর নিয়ে আমি এতটুকুও ভাবি না। আমার 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। আমায় নিয়ে আর চিন্তা কি? আমার ভাবনা তোদের নিয়ে। কত ছোট ছোট বাচ্চা কাচ্চা রয়েছে আমাদের বাড়িতে। বউরে, যে বিপদের আশঙ্কা আমি করেছিলাম, যে ভয় আমার বুক কেঁপে উঠেছিল, তাই বাস্তবে ফলতে চলেছে। দাদার দোষ প্রাপ্তি হয়েছে। রাঙা পিসিমার মুখের থেকে এই কথা শোনার পর চারুলতার বুকের মধ্যে যেন বজ্রপাত ঘটল। সে কম্পমান সুরে কেবলমাত্র একটি প্রশ্ন করল, আপনি কি করে বুঝলেন পিসিমা যে বাবার মরদেহ দোষ পেয়েছে? ওরে বুঝি বুঝি, আমি সব বুঝি। সেইবার ছোটবেলায় যখন রামু গোয়ালার মরদেহে দোষ লেগেছিল, তখন তার মৃতদেহেও ঠিক ঠিক এইরকম হয়ে উঠেছিল। এমন যেন ফ্যাকাশে রঙের, চোখ দুটো সম্পূর্ণ খোলা, মণিগুলো সব জেটে, ঠোঁটের কোণে যেন লেগে আছে বঙ্কিম হাসি। উফ, সেই সবার ভয়ঙ্কর অতীত আমি মনে করতে চাই না। ঈশ্বরই জানেন আমাদের ললাটে কি লেখা আছে। রাঙা পিসিমা আর চারুলতা নিজেদের মধ্যে এই সমস্ত কথা বলা বলি করছিল দূরে দাঁড়িয়ে। বাড়ির পুরুষেরা ততক্ষণে বুড়ো কর্তার মৃতদেহ খাটিয়ার মধ্যে শুইয়ে তুলে নিয়ে চলে গেছে পালবাড়ির বাইরে। একদল মানুষ হরিনাম সংকীর্তন করছে। এরপর আর কি, বড় কর্তার মরদেহ সৎকারের জন্য সকল প্রস্তুতি নেওয়া হলো। ভবানীপুরের শ্মশানে জ্বলে উঠল চিতার আগুন। আর এদিকে রাঙা পিসিমার বুক যেন একটু একটু করে শুকিয়ে যেতে লাগলো ক্রমাগত এক অনির্বচনীয় ভয়। ঠাকুরমশাই, সেবার বলেছিলাম না যে খুব তাড়াতাড়ি আমরা আবার ফিরে আসবো। এই দেখুন, আবার চলে এলাম আপনার সাথে আড্ডা দিতে। কথাগুলো বলতে বলতেই আমি আর কিশোরী ঢুকে এলাম তারানাথ তান্ত্রিক মহাশয়ের ঘরে।
আমরা যখন বাড়ির বাইরে বের হয়েছিলাম তখন সন্ধ্যার অন্ধকার প্রায় নাম্বো করছিল। মঠ লেনে এসে পৌঁছতেই সেই সন্ধ্যার আঁধার আরো ঘনীভূত হয়ে এসেছে। সারাদিন এক টানা ঝমঝম করে বৃষ্টি হবার পর এতক্ষণে যেন বৃষ্টির মাত্রা একটু কমে ততক্ষণে একেবারে প্রায় থেমেই গিয়েছে। আসার সময় 5 মাথার মোড়ে ছোট্ট গোমটি মতো দোকান থেকে ঠাকুরমশাইয়ের জন্য এই 1 প্যাকেট ওই পাসিং শো সিগারেটের প্যাকেট কিনতে আমরা কিন্তু মোটেও ভুলে যাইনি, কারণ আমরা জানি সেই সিগারেট ঠাকুরমশাই ঠিক কতখানি পছন্দ করেন। ওই সিগারেট ব্যতীত তিনি কিছুতেই গল্প বলে উঠতে পারেন না, তার গল্পের আসর নাকি কোনো মতে জমজমাট হয়ে ওঠে না। তাছাড়া কিশোরী আসার সময় কিনে এনেছে ওই গরম গরম তেলে ভাজা। আমাদের দেখা মাত্রই ঠাকুরমশাই অত্যন্ত আনন্দিত হয়ে পড়লেন। তিনি আমাদের দিকে তাকিয়ে বললেন, আরে এসো এসো, তোমরা এসো। বড় ভালো হয়েছে তোমরা আজ আমার বাড়িতে এসেছো। সদর দরজা পেরিয়ে আসতেই আমরা দেখলাম দাওয়ার ওপর রাখা তক্তপোষে বসে গড়গড়ায় হুড়ুক হুড়ুক করে টান দিচ্ছেন ঠাকুরমশাই। আমার কথা শুনে তিনি তাকালেন আমাদের দিকে। আমাদের দেখা মাত্রই রীতিমতন বেশ খুশি হইলেন তিনি। হাসতে হাসতে বললেন কথাগুলো। চারিদিকে নেমে এসেছে গাঢ় অন্ধকার। ঠাকুরমশাইয়ের দাওয়ায় জ্বলছে ছোট্ট একখানা লণ্ঠন। লণ্ঠনের ক্ষুদ্র আলোক শিখা ছড়িয়ে পড়েছে স্বল্প কিছুটা পরিধির মধ্যে, আর তাতেই ঠাকুরমশাইয়ের মুখমণ্ডল জুড়ে আলপনার মতো নাকিমুখি কেটেছে আলো আর অন্ধকার। এমন যেন রহস্যময় করে তুলেছে সমগ্র জায়গাটাকে। সেই আলো আঁধারির খেলা। বৃষ্টি হবার কারণে সনসনে ঠান্ডা জলো হাওয়া বইছে। গায়ের চাদরখানা ভালোভাবে টেনে নিলাম আমি। তারপর দাওয়ার নিচে একপাশে জুতো জোড়া খুলে আমি আর কিশোরী উঠে এলাম ওপরে। দাওয়ায় রাখা তক্তপোষের উপর এসে ঠাকুরমশাইয়ের দিকে তাকিয়ে বললাম, বলুন ঠাকুরমশাই, কেমন আছেন আপনি? সব কিছু কুশল মঙ্গল তো? হ্যাঁ, ঈশ্বরের আশীর্বাদে আমি এবং চারি আমরা দুজনে বেশ ভালো আছি। তা তোমাদের খবর কি? তোমরা ভালো আছো তো? আগে হ্যাঁ ঠাকুরমশাই, আমরাও ভালোই আছি। ওই ভালো মন্দ উভয় মিলিয়ে কেটে যাচ্ছে আমাদের দিন। এখন সেই চারি কোথায়? আশা স্তক তাকে দেখতে পাচ্ছি না তো। সে কি বাড়িতে নেই নাকি? আরে না না, চারি বাড়িতেই আছে। এমন ভর সন্ধ্যাবেলায় সে আর বাড়ি ছেড়ে কোথায় যাবে বলো দেখি? হ্যাঁ, আসলে মেয়েটাকে একা হাতে সব কাজ করতে হয় তো, তাই জন্য খুব ব্যস্ত থাকে। চারি রান্নাশালার ভিতরে আছে। দাঁড়াও, তাকে ডাকছি আমি। চারি, চারিমা, কই রে? একটিবার বাইরে বেরিয়ে এসে দেখ কারা এসেছেন আমাদের বাড়িতে। একবার আয় মা। পিতার কথা কানে যাওয়া মাত্রই ছোট্ট চারি আবার বেরিয়ে এলো রান্নাশালার ভেতর থেকে। ভিজে হাত কাপড়ের আঁচলে মুছতে মুছতে সে আমাদের সামনে এসে দাঁড়ালো। তারপর খানিকটা হেসে বলল, মার্জনা করবেন কাকাবাবু, আমি অনেকক্ষণ আগেই শুনতে পেয়েছি আপনাদের কথা, কিন্তু হাতের কাজ ফেলে বাইরে বেরিয়ে আসার অবকাশটুকু পাইনি। তা আপনারা দাঁড়িয়ে কেন? বসুন আপনারা, আমি বরং আপনাদের জন্য একটু চা করে আনি। এমন ঠান্ডার দিনে একটু গরম গরম চা হলে একেবারে জমে যাবে আপনাদের গল্পের আসর, তা আমি বিলক্ষণ জানি। আরে চারিমা, তুমি আমাদের এই হাতের তেলে ভাজার ঠোঙাখানা সঙ্গে করে নিয়ে যাও দেখি। হ্যাঁ, চায়ের সাথে একটু মুড়ি মেখে এনো এই তেলে ভাজা দিয়ে। আচ্ছা বেশ, দিন কাকাবাবু, আমি কিছুক্ষণের মধ্যেই আপনাদের জন্য চা আর ভালো করে মুড়ি মাখা বানিয়ে আনছি। আপনারা ততক্ষণে বসে একটু গল্প গুজব করুন নিজেদের মধ্যে। এই কথা বলে চারি এবার কিশোরীর হাত থেকে তেলে ভাজা ঠোঙাখানা নিয়ে পুনরায় রুমুঝুমু শব্দে নুপুর বাজিয়ে এগিয়ে গেল রান্নাশালার পানে। আমি কোমরে ধুতির সাথে গুজে রাখা পাসিংশো সিগারেটের প্যাকেটখানা বের করে তা বাড়িয়ে দিলাম ঠাকুরমশাইয়ের দিকে। সিগারেটের প্যাকেট দেখা মাত্র ঠাকুরমশাই বেশ আনন্দিত হয়ে পড়লেন। আনন্দের সাথে তিনি হাসতে হাসতে বললেন, বাহ, বেশ ভালোই করেছো, পাসিং শো কিনে এনে। অনেক দিন হলো এই সিগারেট খানা খাওয়া হয় না। এই কথা বলে ঠাকুরমশাই এবার আমার হাত থেকে সিগারেটের প্যাকেট নিয়ে প্যাকেট খুলে একটা সিগারেট বের করে তাতে আগুন ধরিয়ে শুকটান দিতে লাগলেন। সিগারেটের ধোঁয়া অন্ধকারচ্ছন্ন পরিবেশের মধ্যে মিশে যেতে লাগলো। সেই ধোঁয়ার আস্তরণ যেন আরও রহস্যময় করে তুলল সমগ্র পরিবেশটাকে। এই নিন কাকাবাবু আপনাদের চা আর মুড়ি মাখা।
চারি আমাদের সম্মুখে নামিয়ে রেখে গেল 3 পেয়ালা গরম চা আর একটি বড় পাত্র করে বেশ অনেকটা পরিমাণে মুড়ি মাখা। 1 পেয়ালা চা আমি কিশোরীকে দিয়ে 1 পেয়ালা বাড়িয়ে দিলাম ঠাকুরমশাইয়ের সামনে, আর একটা নিলাম আমি নিজে। কিশোরী চায়ের পেয়ালায় ঈষৎ ফুঁ দিয়ে তাতে চুমুক দিল। আমি মুড়ি মাখার পাত্র থেকে 1 খাবলা মুড়ি তুলে তা মুখে পুরলাম। আচ্ছা ঠাকুরমশাই, একখানা কথা জিজ্ঞাসা করার ছিল আপনাকে, যদি অনুমতি দেন তো তাহলে করতে পারি। চায়ে চুমুক দিয়ে কথাখানা বলল কিশোরী। কিশোরীর কথা শুনে ঠাকুরমশাই নাকের ও মুখের মাধ্যমে বেশ অনেকটা ধোঁয়া বের করে কিছুটা হেসে বললেন, কথা আছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলো। এত ইতস্তত বোধ করছো কেন হে? বলো বলো। আচ্ছা ঠাকুরমশাই, কয়েকদিন ধরে আমার মনের মধ্যে একটা প্রশ্ন জেগে উঠেছে। আপনার কাছে আসা হয়নি এই কদিন, সেই জন্য জিজ্ঞাসাও করা হয়নি আর অন্য কাউকে। আমি জানি আমার মনে যে প্রশ্ন জেগে উঠেছে তার সবচেয়ে ভালো ও যথাযথ উত্তর দিতে পারবেন কেবলমাত্র আপনি। তাই আপনাকে এই প্রশ্ন জিজ্ঞাসা করছি। ঠাকুরমশাই, মৃত্যুর পরে মানুষের আত্মা কি দোষ পায়? এই যা, কেন হে ভাইয়া? হ্যাঁ, হঠাৎ করে এই প্রশ্ন তোমার মনের মধ্যে জেগে ওঠার কারণ কি? আরে আর বলো না ভাই, সেদিন আমি ওই পাড়ার চায়ের দোকানে আড্ডা দিতে এসেছিলাম বিকেলবেলা, আর তখনই কয়েকজনের মধ্যে বলা বলি করতে শুনলাম যে ঘোষালের মায়ের মরদেহ নাকি দোষপ্রাপ্ত হয়েছিল। বহু কষ্টে অনেক ঝক্কি ঝামেলা করে সেই দোষ কাটিয়েছে ঘোষাল বাড়ির মানুষেরা। সেই কথা শোনা মাত্রই আমার মনের মধ্যে প্রশ্ন জেগে উঠেছিল। আমি তখনই ঠিক করেছিলাম ঠাকুরমশাইয়ের কাছে এসেই আমি প্রথমে জিজ্ঞেস করব এই দোষ পাওয়ার ব্যাপারে সমস্ত কিছু। ঠাকুরমশাই, আপনিই বলুন এবার, আপনার মুখ থেকে আমি শুনতে চাই, আসলে কি সত্যি সত্যি এরকম কোনো দোষপ্রাপ্তি ঘটে বাস্তবে? আমি দেখলাম কিশোরীর এই প্রশ্ন শুনে ঠাকুরমশাইয়ের মুখ যেন কেমন একটা কালো হয়ে গেল। বেশ অনেকটা সিগারেট অবশিষ্ট থাকা সত্ত্বেও তিনি ছাইদানি হিসেবে ব্যবহৃত ওই আধ ভাঙা নারকেলের মালায় তা গুঁজে দিয়ে এক অদ্ভুত শূন্য দৃষ্টিতে তাকালেন আমাদের পানে। সাথে সাথেই একটা তীব্র শীতল হাওয়া এসে ঝাপটা মারল আমার দেহে। তৎক্ষণাৎ ঘাড়ের কাছে রোমকূপগুলো খাড়া হয়ে উঠল মুহূর্তের মধ্যে। গায়ের চাদরখানা আরো ভালোভাবে টেনে নিলাম আমি। হ্যাঁ কিশোরী, সত্যি এরকম কিছু দোষের বর্ণনা রয়েছে আমাদের শাস্ত্রে। এই 3টি দোষ হলো একপাদ, দ্বিপাদ এবং ত্রিপাদ দোষ। ব্যাপারটা আমি তোমাদের একটু সহজ করেই বুঝিয়ে বলছি। দেখো, আমরা জানি যে সপ্তাহে মোট 7 দিন, কিন্তু জ্যোতিষ মতে এই সবগুলো দিন বা বার মোটেও মৃত্যুর জন্য শুভ নয়। শনি, মঙ্গল এবং রবিবার মৃত্যুর জন্য অশুভ। তাই এই 3টি বারে কারো মৃত্যু ঘটে যদি, তাহলে একপাদ দোষ ধরা হয়। সেই কারণে বারের দোষ হলো একপাদ দোষ। মোট তিথির মধ্যে ওই দ্বিতীয়া, সপ্তমী এবং দ্বাদশী তিথি মৃত্যুর জন্য অশুভ। এইসব তিথিতে যদি কেউ মারা যায় তাহলেও ওই একপাদ দোষ ধরা হয়। আমাদের নক্ষত্রের সংখ্যা 27টি। এদের মধ্যে কৃত্তিকা, পুনর্বসু, উত্তর ফাল্গুনী, বিশাখা, উত্তর আষাঢ়া এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হল মৃত্যুর জন্য অশুভ। এই নক্ষত্রগুলোর সময়ের মধ্যে যদি কারো মৃত্যু হয় তাহলে সরাসরি দ্বিপাদ দোষ হবে, অর্থাৎ নক্ষত্রের মান 2। এখন ধরে নাও কারোর মৃত্যু হয়েছে শনিবারে, সেদিন দ্বিতীয়া, সপ্তমী কিংবা দ্বাদশী তিথি ছিল, তাহলে এইবার ওই তিথির একত্রিত যোগফলে সেই মৃত ব্যক্তির হবে দ্বিপাদ দোষের অধিকারী। কিন্তু যদি শনি, রবি, মঙ্গলবার ছাড়া অন্য কোনো বারে মৃত্যু হয় কিন্তু তিথির দোষ পায় এবং নক্ষত্রের দোষ পায়, তাহলে বার বা তিথির জন্য একপাদ দোষ এবং নক্ষত্রের জন্য দ্বিপাদ দোষ সব মিলিয়ে ত্রিপাদ দোষ হবে। কিন্তু কারো যদি বার, তিথি এবং নক্ষত্র এই 3টি দোষই পায় তাহলে সব মিলিয়ে তার 4 পাদ দোষ হয়। কারণ বারের 1,
তৎসহ তিথির 1 আর নক্ষত্রের 2 অর্থাৎ 1+1+2 অর্থাৎ 4, তখন এটাকে বলে পুষ্কর দোষ। বিভিন্ন দোষের কারণে সংসারে বিভিন্নভাবে অমঙ্গলের কালো ছায়া ঘনিয়ে আসতে পারে। যেমন ধরো শস্যনাশ, পুত্রনাশ, গোধন নাশ, গোত্রনাশ, এমনই আরো অনেক কিছুই। একটা না এত দূর অবধি বলে এবার ঠাকুরমশাই স্বল্প কিছুটা সময়ের জন্য থামলেন। কথাগুলো শুনতে শুনতে কিশোরীর চোয়াল পুরোপুরি হাঁ হয়ে গিয়েছে। সে এবার বিস্ময় ভরা কণ্ঠে বলল, ওরে বাবা, এত কিছু তো জানা ছিল না। বুঝলে হে কিশোরী, আমি আমার অতীত জীবনে একবার এক মৃত ব্যক্তির এইরকম দোষের ঘটনার মুখোমুখি হয়েছিলাম। ওরে বাবা, কি সেই ভয়ানক ঘটনা! এখনো ভাবলে যেন সারা শরীরে শিহরণ খেলে যায়। ঠাকুরমশাইয়ের এই কথা শুনে আমি আর কিশোরী একে অপরের মুখের দিকে তাকালাম। ঠাকুরমশাইয়ের এই কথার অর্থ হলো একখানা বেশ জমজমাট গল্পের কথা তার মনে পড়েছে। এই সুবর্ণ সুযোগ আমরা কিছুতেই তা হাতছাড়া হতে দিতে চাই না। সেই কারণে কিশোরী মরিয়া হয়ে বলে উঠল, ঠাকুরমশাই, আজ তাহলে বরং সেই কাহিনীর কথাই বলুন না। আমাদের ভীষণ শুনতে ইচ্ছা হচ্ছে সেই ঘটনার কথা। শুনতে চাও? আচ্ছা বেশ, মন দিয়ে শোনো তবে। এই কথা বলে ঠাকুরমশাই এবার চুপ হয়ে গেলেন। আমি বুঝলাম তিনি গোটা বিষয়টাকে মনে মনে একবার সাজিয়ে নিচ্ছেন। মাত্র স্বল্প কিছুটা সময় পর তিনি শুরু করলেন তার গল্প পাঠ। এই ঘটনা আজ থেকে বেশ অনেক বছর আগের। সেইবার আমি কিছুদিনের জন্য পরিবারের সাথে সময় কাটাতে ফিরে এসেছিলাম নিজের গৃহে। বাড়ির ছেলে বহুদিন বাড়িতে না থাকলে তার খাতির যত্নই আলাদা হয়। সে এক ধরো ব্যাপার হে কিশোরী। ঘরেতে এসেছি মাত্র 2-3 দিন হয়েছে কি হয়নি, ঠিক এমন সময় একদিন সাত সকালে ঘুম থেকে উঠে পুকুর থেকে নেয়ে ধুয়ে এসে ভিজে কাপড়ে মাঝ উঠোনের মধ্যে দাঁড়িয়ে সবে মাত্র সূর্য প্রণাম সেরে ঘরের ভেতর প্রবেশ করতেই যাব, ঠিক এমন সময় আমার কানে এলো বাইরে কিছু মানুষের গলার আওয়াজ। বন্ধ সদর দরজার অপর প্রান্ত হতে এরপর ভেসে এলো করাঘাতের শব্দ। আমি ঘরের ভিতর ঢুকে এলাম শুকনো বস্ত্র পরবার জন্য। আমার বাড়ির অন্য এক সদস্য ঘরের দরজার আগল খুলে দিল। আগে নমস্কার, এটি কি তারানাথ মহাশয়ের বাড়ি? আমরা সেই বহু দূর ভবানীপুর গ্রাম থেকে এসেছি। ঠাকুরমশাই কি গৃহে রয়েছেন? তার সাথে আমাদের বড় প্রয়োজন। মস্ত এক বিপদে পড়ে এক প্রকার নিরুপায় হয়ে তার কাছে ছুটে এসেছি আমরা। যদি একটিবার তার সাথে দেখা করার সুযোগ করে দিতেন তাহলে সত্যিই বড় উপকৃত হতাম। আগে হ্যাঁ, এটাই তারানাথ চক্রবর্তীর বাড়ি। আপনারা আসুন, ভিতরে আসুন, আমি ওকে ডেকে দিচ্ছি। তারানাথ, তারানাথ, দেখো কয়েকজন লোক তোমার সঙ্গে দেখা করতে এসছে। ওনাদের সঙ্গে বলছে মনে হচ্ছে কোনো বিপদ ঘটে গেছে, একটু বাইরে এসো। ভিজে জামা কাপড় ছেড়ে শুকনো ধুতি পরে আমি এবার বেরিয়ে এলাম ঘরের বাইরে। আর ঘরের বাইরে বেরিয়ে আসতেই দেখলাম সেখানে 3 জন পুরুষ মানুষ দাঁড়িয়ে আছে। আমি তাদের সামনে যাওয়া মাত্রই তারা আমায় প্রণাম করলো ভক্তি সহকারে। তারপর তাদের মধ্যে থেকে একজন নিজেদের পরিচয় দিয়ে বলল, নমস্কার ঠাকুরমশাই, আমার নাম প্রাণকৃষ্ণ পাল। ভবানীপুর গ্রামের পাল বাড়ির বড় ছেলে আমি। আর এই হলো আমার 2 ভাই, মেজ ভাই ঋতুরাজ পাল এবং ছোট ভাই চন্দ্রশেখর পাল। ঠাকুরমশাই বড় বিপদে পড়ে আপনার এখানে এসেছি। ঠাকুরমশাই, আমরা এক মস্ত বড় বিপদের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি। আপনাকে আমাদের এই বিপদের হাত থেকে রক্ষা করতেই হবে। অনেক খোঁজ খবর করার পর আপনার ঠিকানা আমরা জানতে পেরেছি, আর জানা মাত্রই ছুটে এসেছি অন্য হয়ে কেবলমাত্র সাহায্যের আশায়। আপনি বলুন ঠাকুরমশাই, আপনি আমাদের সাহায্য করবেন তো?
আরে আরে, তোমরা এত উত্তেজিত হয়ে পড়ছো কেন? শান্ত হয়ে একটু বসো দেখি। যে বা যারা আমার কাছে সাহায্য প্রার্থী হয়ে আসে, আমি তাদের কখনোই ফিরিয়ে দিই না খালি হাতে। আমি আমার যথাসাধ্য চেষ্টা করি তাদের বিপদ থেকে উদ্ধার করার। বিপদগ্রস্ত মানুষদের বিপদ থেকে রক্ষা করাই যে আমার প্রধান কাজ, আমার মূল কর্তব্য। তোমরা আগে একটু বসো, শান্ত হয়ে কিছুটা জল টল খাও। তোমাদের দেখে ভীষণ রকমের দুশ্চিন্তাগ্রস্ত বলে মনে হচ্ছে। তারপর না হয় বাকি সকল কথা হবে। এই কথা বলে আমি এবার দাওয়ার উপর বিছিয়ে দিলাম একখানা চাটাই। চাটাইয়ের উপরে বসলো ভবানীপুরের পাল বাড়ির 3 ছেলে। আমি ঘরের ভিতর থেকে 1 ঘটি জল আর কয়েকটা বাতাসা এনে দিলাম তাদের হাতে। বাতাসাখানা চিবিয়ে তারা ঢকঢক করে জল পান করলো। তাদের ঠিক মুখোমুখি আমি বসা মাত্রই পালবাড়ির মেজ ছেলে ঋতুরাজ আমার 2 পা জড়িয়ে ধরে একেবারে সেই হাউমাউ করে কেঁদে উঠল। তারপর বলল, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, আপনি আমার ছেলেটাকে বাঁচান ঠাকুর মশাই। আমার ছেলেটাকে বাঁচান, না হলে আমি আমার ছেলেটাকে হারিয়ে ফেলবো, হয়তো চিরজীবনের মতন। ওই একটি মাত্র সন্তান আমার। ওর যদি ভালো মন্দ কোনো কিছু ঘটে যায় তাহলে আমি কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবো না। ওর বাবা হয়ে ওকে রক্ষা না করতে পারার জন্য। এ কি করছো তুমি? পায়ে হাত দিও না। এইভাবে পায়ের মধ্যে লুটিয়ে পড়ে কেউ কান্নাকাটি করে নাকি? হ্যাঁ, ওঠো 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 দেখি। চোখের জল মোছো, শক্ত হও। বিপদকালে মন মোটে দুর্বল করতে নেই। আমি এবার তাকে এই সমস্ত কথা বলে আমার পদতল থেকে সরালাম। পালবাড়ির বড় ছেলে প্রাণকৃষ্ণ আমার দিকে তাকিয়ে 2 হাত জোড় করে বলল, ঠাকুর মশাই, আমি আপনাকে গোটা বিষয়টা খোলসা করে খুলে বলছি। ওর যা মনের অবস্থা, তাতে ও কোনো কিছুই আপনাকে সঠিকভাবে গুছিয়ে বলে উঠতে পারবে না। আপনি যদি অনুমতি দেন তাহলে ওরা দুজনে বরং একটু বাইরে গিয়ে দাঁড়াক। এতে ঋতুরাজের ভালো লাগবে। আমাদের আলোচনায় থাকলে ওর কষ্ট বাড়বে, বই কমবে না। প্রাণকৃষ্ণের কথায় আমি এবার উপর নিচে সামান্য ঘাড় নেড়ে তাকে সম্মতি জানালাম। প্রাণকৃষ্ণ ছোট ভাই চন্দ্রশেখরের উদ্দেশ্যে বলল, চন্দ্রশেখর, তুই বরং মেজোকে নিয়ে বাইরে যা। তোরা সেইখানেই দাঁড়িয়ে অপেক্ষা কর। আমি ঠাকুর মশাইকে সবটা গুছিয়ে বলছি, কোনো চিন্তা করিস না তোরা। আচ্ছা, বেশ, ঠিক আছে বর্দা, তুই যেমনটা বলেছিস তেমনটাই করছি। মেজদা, তুই আয় আমার সাথে। আয় আয়, আমি তোকে ধরে নিয়ে যাচ্ছি, আয়। এই কথা বলে চন্দ্রশেখর এবার ঋতুরাজকে নিয়ে চলে গেল বাইরের দিকে। বাড়ির বড় ছেলে প্রাণকৃষ্ণ কপালে সদ্য জন্ম নেওয়া ঘামের কয়েকটা ফোঁটা কম্পমান হাতে মুছতে মুছতে বলল, ঠাকুর মশাই, আমার বাবা গোবিন্দ পাল মারা গিয়েছেন আজ থেকে ঠিক 10 মতো আগে। এমনিতেই বাবার বয়স হয়েছিল, তাছাড়াও তিনি কয়েকদিন যাবৎ শয্যাশায়ী ছিলেন। এক অতি ভয়ঙ্কর দুরারোগ্য ব্যাধি হয়েছিল তার। বাবা যেদিন মারা গিয়েছিলেন সেদিন ছিল শনিবার। বারবেলা, তার ওপর আবার অমাবস্যা তিথি। সেই জন্যেই আমাদের বাড়ির রাঙা পিসিমা বারবার করে আমাদের বলেছিল যেন সন্ধ্যার অন্ধকার নামার পূর্বেই আমরা মরদেহ সৎকারের জন্য বেরিয়ে পড়ি। কিন্তু পিসিমার কথায় তেমনভাবে গুরুত্ব দিইনি আমরা। আমাদের অনেক আত্মীয় স্বজন আমাদের ভবানীপুর গ্রাম থেকে অনেক দূরে দূরে থাকতেন। তাদের আসার জন্য অপেক্ষা করেছিলাম আমরা। সন্ধ্যার সময় প্রকৃতি আমাদের সাথে করলো মস্ত বড় ছলনা। ঝমঝম করে আরম্ভ হলো মুষলধারে বৃষ্টি। সেই বৃষ্টির মাত্রা এতই বেশি যে ঘরের বাইরে বেরোনো কোনো মতে সম্ভব হয়ে উঠল না। এহেন প্রাকৃতিক দুর্যোগে আমরা নিরুপায় হয়ে বাবার মৃতদেহটা ঘরের মধ্যেই রাখলাম, সৎকার আর করা হলো না। পরের দিন শেষ রাতে বৃষ্টি থামলে সেই মরদেহ সৎকার করতে বাড়ির বাইরে নিয়ে যাওয়া হলো। কিন্তু আমাদের বাড়ির রাঙা পিসিমা বারবার করে আমাদের বলেছিলেন এই কাজের জন্য আমাদের বারবার মৃতদেহ নাকি দোষ প্রাপ্তি ঘটল।
আমরা নিজেদের অজান্তেই নাকি এক মস্ত বড় ভুল করে ফেললাম। তারপর কি হলো প্রাণকৃষ্ণ? এরপর আমাদের পাল বাড়িতে একের পর এক ঘটতে শুরু করলো নানান রকমের অদ্ভুত ওরে আদিভৌতিক ঘটনা, যার কোনো ব্যাখ্যা চলে না ঠাকুর মশাই। অন্তত অন্তত আমরা যার কোনো ব্যাখ্যা খুঁজে পাইনি। কি ঘটনা ঘটলো প্রাণকৃষ্ণ? আমার বাবার খুব আদরের 3টি ঘোড়া ছিল ঠাকুর মশাই। কি বলবো আপনাকে, যেমন তাদের গায়ের রং তাদের চেহারাও ঠিক তেমনি। বাবা যতদিন সুস্থ ছিলেন ততদিন ঘোড়াগুলির যত্ন আত্মি লালন পালন সব করতেন নিজের হাতে। ঘোড়াদের খাওয়ানো দাওয়ানো সব কিছুর দায়িত্ব ছিল তার। বাবার মৃত্যুর পরদিন সকালবেলায় উঠে আমাদের মানিক অর্থাৎ যে ঘোড়ার দেখাশোনা করত, সে হন্তদন্ত হয়ে এক প্রকার ছুটে এসে আমাদের খবর দিল যে 3টে ঘোড়ায় নাকি একসাথে মারা গিয়েছে, অথচ তাদের শরীরে কোনো রকমের কোনো রোগ জ্বালা কিছু ছিল না ঠাকুরমশাই। তাদের সামান্যতম কোনো অযত্ন হয়নি। বাবার চলে যাওয়ার সাথে সাথেই তার আদরে 3টি ঘোড়া একসাথে মারা যাওয়াটা, কিন্তু তখন কি আর জানতাম যে এটা ছিল সবেমাত্র সূচনা। এরপর আরো অনেক কিছু ঘটতে বাকি ছিল, যার রীতিমতো হাড় হিম করার মতন ব্যাপার স্যাপার। আহা প্রাণকৃষ্ণ, এইভাবে বারে বারে থেমো না, বলতে থাকো। তুমি বলতে থাকো, আমি সবকিছু শুনছি মনোযোগ সহকারে। নাও বলো। এরপরই ঘটল আসল ঘটনা ঠাকুরমশাই। বাবা মারা যাওয়া ঠিক 3 দিনের মাথায় নেমে এলো সেই অমঙ্গলের কালো ছায়া। তখন আমাদের ঘর ভর্তি আত্মীয় স্বজন। বাড়ির মেয়েরা 3 দিনে বাবার কাজ করলো, কিন্তু মেজ ভাইয়ের একমাত্র ছেলে রুদ্ররূপ ঘরের ভিতর থেকে দৌড়ে এসে পিণ্ডদানের সমস্ত চাল কলা তুলে তা মুখে পুড়ে দাঁত বের করে বিশ্রীভাবে চিবুতে লাগলো। ঘটনাটা এতটাই তাড়াতাড়ি এবং অপ্রত্যাশিতভাবে ঘটল যে আমরা যেন হক চকিয়ে গেলাম। সেখানে উপস্থিত প্রত্যেকটি মানুষই অপলকভাবে চেয়ে দেখলো সেই অদ্ভুত দৃশ্য। রুদ্ররূপের চোখ মুখের অবস্থা আপনাকে ভাষায় বলে বর্ণনা করতে পারবো না। নিজের চোখে সে না দেখলে আপনি বুঝতে পারবেন না ঠিক কি রকম হয়ে গিয়েছে একটা জলজ্যান্ত তাজা প্রাণ। ছেলেটার মাথার চুল উস্কো খুস্কো অগোছালো গোছে, তার গায়ের রং ধবধবে সাদা হয়ে গিয়েছিল, ঠিক মানুষ মারা গেলে মৃতদেহ যেমন ফ্যাকাশে হয়ে পড়ে সেই রূপ। চোখের তলায় ধূসর কালির আস্তরণ, তবে চোখের মণি দুটো সরীসৃপের মতন অদ্ভুত রকমের সংকীর্ণ এবং সবজেটে বর্ণ ধারণ করেছে। ছেলেটাকে দেখে ভয়ে চিৎকার করে উঠল বাড়ির মেয়ে বউরা। তারপর থেকে আজ অবধি রুদ্ররূপের একই অবস্থা হয়ে রয়েছে ঠাকুরমশাই। ওর অবস্থার কোনো উন্নতি ঘটেনি, বরং যত দিন যাচ্ছে তার যেন অবনতি হচ্ছে ততই। সে নাওয়া খাওয়া ত্যাগ করেছে, কখনো সখনো থেকে থেকে হেসে ওঠে, আবার পাগলের মতো কি সব বলে বেড়ায়, আর এমন এমন সব কাজ করে যা মোটেও সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব নয়। মেজ ভাইয়ের ছেলে রুদ্ররূপকে আমরা একটি ঘরের মধ্যে বাইরে থেকে দরজা বন্ধ করে রাখতে বাধ্য করি। জানি না এভাবে আর কদিন ছেলেটাকে বাঁচিয়ে রাখতে পারবো। আমাদের বাবার সব থেকে পছন্দের নাতি ছিল সে, হয়তো সেই কারণেই তার সাথে এমনটা ঘটল। ঠাকুরমশাই, আমরা বড় মুখ্য সূক্ষ্ম মানুষ। এই সমস্ত তন্ত্রমন্ত্র যাগযজ্ঞ দোষ এই সমস্ত ব্যাপারে আমাদের জ্ঞান বড়ই সীমিত। আপনার অনেক সুখ্যাতি শুনেছি, এতকাল ধরে আজ সময় এসেছে তা সচক্ষে প্রত্যক্ষ করার। আমরা 3 ভাই আপনার কাছে ছুটে এসেছি আমাদের বাড়ির ছেলেটার প্রাণ বাঁচানোর তাগিদে। আপনি আমাদের সাথে ভবানীপুরে চলুন ঠাকুরমশাই। ঋতুরাজের স্ত্রী যমুনার অবস্থা আপনাকে বলার মতন নয়। ছেলের শোকে প্রায় পাগল হয়ে গিয়েছে। দিন রাত আমাদের বাড়িতে কান্নাকাটি পড়ে গিয়েছে। একজন মায়ের কোল খালি হতে বসেছে ঠাকুরমশাই। আপনাকে কিছু একটা করতেই হবে এবার। মুখের কথা শেষ করে এবার প্রাণকৃষ্ণ এক অদ্ভুত দৃষ্টিতে তাকালো আমার দিকে। আমি বুঝলাম তার চোখের চাউনির সাথে মিশে রয়েছে নিদারুণ আকুতি। তার কাঁধে হাত রেখে আমি কোমল সুরে বললাম, আমি যাব তোমাদের সাথে ভবানীপুরে। তুমি এত চিন্তা করো না প্রাণকৃষ্ণ। ঈশ্বর এত নিষ্ঠুর হতে পারেন না। তিনি নিশ্চয়ই তোমাদের বাড়ির ছেলেকে আবার আগের মতো সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক করে দেবেন। আপনি আপনি যাবেন ঠাকুরমশাই আমাদের সাথে আমাদের বাড়িতে?
বুকের মধ্যে থেকে যেন একটা বড় বোঝা নামলো এতক্ষণে। ঠাকুরমশাই, আপনি বরং প্রস্তুত হয়ে নিন, বাইরে আমাদের জন্য ঘোড়ার গাড়ি অপেক্ষা করছে। আমি একটিবার এই কথাখানা জানিয়ে আসি আমার দুই ভাইকে, ওরা বড় চিন্তার মধ্যে রয়েছে। এই কথা বলে প্রাণকৃষ্ণ এবার বেরিয়ে গেল বাইরে, আর আমি ঢুকে গেলাম ঘরের ভিতর আমার লাল শালুর ঝোলার মধ্যে প্রয়োজনীয় সমস্ত কিছু জিনিসপত্র গুছিয়ে নিতে। এরপর আমি ভবানীপুরের পালবাড়ির 3 ভাইয়ের সাথে রওনা দিলাম জুড়ি গাড়ি করে তাদের বাড়ির উদ্দেশ্যে। আমাদের গ্রাম থেকে ভবানীপুরের দূরত্ব ছিল বেশ কিছুটা। ভবানীপুর পৌঁছতে পৌঁছতে বেলা অনেকখানি হয়ে গেল। ঘোড়ার গাড়ি যখন ভবানীপুরে এসে থামল, তখন বাইরে বেরিয়ে এসে একটা লম্বা শ্বাস টেনে সামনের দিকে তাকাতেই অবাক হয়ে গেলাম। বর্তমানে আমার সামনে রাজপ্রাসাদ সমতুল্য একখানা ঝাঁ চকচকে বৃহৎ বড় বাড়ি। বাড়িটির সিংহদুয়ার হতে মধ্যবর্তী অংশের সরু নুড়ি পাথরে বিছানো রাস্তা এবং পথের দুধারে বড় বড় ফুলের রং বেরঙের বাগান। ফুলের বাগানে মালিরা কাজ করছে, কেউ গাছে জল দিতে ব্যস্ত, তো আবার কেউ ঘাস ছাঁটাইয়ের কাজে। পালবাড়ির বড় ছেলে প্রাণকৃষ্ণ আমার দিকে তাকিয়ে বলল, আসুন ঠাকুরমশাই, আসুন, ওই যে ওটি হলো আমাদের পালবাড়ি। চন্দ্রশেখর, ঋতুরাজ আগে আগে হাঁটতে শুরু করলো, আর প্রাণকৃষ্ণ আর আমি হাঁটতে লাগলাম তাদের পিছনে পিছনে। তবে পালবাড়ির চৌহদ্দির মধ্যে প্রবেশ করতেই আমার বুকটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। এরকম অনুভূতি আমার মাঝে মধ্যেই হয় যখন ভয়ানক কোনো অশুভ শক্তির বড় নিকটে চলে যায়। ঠিক তখনই এরূপ অস্বস্তি বিশ্রী অনুভূতি আমায় যেন চেপে ধরে নাগপাশের মতো। আমি বুঝলাম যে প্রাণকৃষ্ণ আমায় যা যা বলেছে সবটাই সত্যি। এই বাড়ির মধ্যে ভয়ানক কোনো অপশক্তির প্রাদুর্ভাব ঘটেছে। তবে বাড়ির চারপাশে ফুলের বাগিচার সৌন্দর্য দেখলে তোমরা মুগ্ধ হয়ে যেতে একেবারে বাধ্য। গাছের পাতা দেখা যায় না, শুধুই ফুল আর ফুল। এখানে নীল, ওখানে লাল, ওখানে কমলা, আবার ওখানে হলুদ। সে নানা রকমের, নানা রঙের, নানা প্রজাতির ফুল। আহা, কি সুন্দর দৃশ্য! এইসব ফুলের বাহার দেখতে দেখতে বাড়ির একেবারে সন্নিকটে এসে দাঁড়িয়েছিলাম। ভয়ানক কিছু একটা ঘটতে চলেছে এই ভেবে ওপরের দিকে তাকাতে আমি রীতিমতো আঁতকে উঠলাম। দেখলাম একটা মস্ত বড় পিতলের ফুলদানি উপর থেকে দাঁ করে ছুটে আসছে আমাদের লক্ষ্য করে। সঙ্গে সঙ্গে তড়িৎ গতিতে আমি আমার মাথাটা সরিয়ে নিলাম। পিতলের মস্ত বড় ফুলদানিটা এসে সশব্দে আছড়ে পড়ল দূরের নুড়ি বিছানো পথের উপর। বিষয়টা কেউই লক্ষ্য করেনি। সবাই একরকম চমকে উঠল ওপরের দিকে তাকাতেই। আমি দেখলাম একটা পুরোপুরি অন্ধকার ঘরের ভেতর বন্দি আছে একটি যুবক। ছেলেটা জানালার লোহার শিক ধরে দাঁড়িয়ে আছে, পুরোপুরি আমার দিকে তাকিয়ে। দাঁতে দাঁত কিড়মিড় করে খনা খনা গলায় সে আমার দিকে তাকিয়েই বলল, কে তুই? এখানে কেন এসেছিস? নিজের ভালো চাইলে এখান থেকে চলে যা, চলে যা বলছি। আমাকে তাড়াতে এসেছিস? আমার বাড়ি থেকে আমি কোথাও যাব না, কোথাও না। নিজের প্রাণীর মায়া থাকলে শীঘ্রই বিদায় হোক। কথাগুলো একটা বাচ্চা ছেলে বললেও কণ্ঠস্বরটা মোটেও কোনো বাচ্চা ছেলের নয়। কথাগুলো ধিক্কার সূচকভাবে বলে সেই ছেলেটা এবার মিলিয়ে গেল অন্ধকার ঘরটার মধ্যে। ততক্ষণে ঋতুরাজ আর চন্দ্রশেখর ছুটে এসেছে আমার দিকে। প্রাণকৃষ্ণ যেন এই ঘটনার কোনো কুল কিনারা খুঁজেই পাচ্ছে না। বিষয়টা সে যেন সঠিক মেনে নিতে পারছে না কিছুতেই। চন্দ্রশেখর আমার কাছে এগিয়ে এসে 2 হাত ধরে বলল, ঠাকুরমশাই, আপনার লাগেনি তো? দেখুন দেখি,
এক্ষুনি কত বড় একটা বিপদ ঘটে যাচ্ছিল। ভাগ্যিস আপনি সময় মতন মাথাটা সরিয়ে নিলেন, নাহলে মস্ত বড় পিতলের ফুলদানিটা এসে পড়তো আপনার মস্তকে। ভগবান খুব বাঁচিয়ে দিয়েছেন এই যাত্রায়। ঋতুরাজ অত্যন্ত রেগে গিয়ে বলল, ঠাকুরমশাই, ওই হলো আমার ছেলের উপরুদ্র। আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা মার্জনা চাইছি। ঠাকুরমশাই, আপনি দয়া করে ওর কথায় কিছু মনে করবেন না। আসলে ও নিজের মধ্যেই নেই। আপনারা ভিতরে আসুন, আমি উপরে গিয়ে দেখছি। আর একটু হলেই ও কত বড় একটা সর্বনাশ ঘটাতে যাচ্ছিল। আজ মেরেই ওর পিঠের চামড়া আমি তুলে দেবো। এসব তুমি কি বলছো হে ঋতুরাজ? এইমাত্র তুমি নিজেই তো বললে যে ও ওর মধ্যে নেই। তাছাড়াও তোমার ছেলে রুদ্র রূপের কথাগুলো শুনে পরিষ্কারভাবে তো বোঝাই গেল যে ওর দেহের ভিতরে অন্য কারোর বসবাস। ও যা কিছু করছে বা বলছে সবই নিজের অজান্তে। এই সময় ওকে চোখে চোখে রাখা উচিত, ওর দেখভাল করা উচিত। তার জায়গায় তুমি বলছো ওকে শাসন করবে? তুমি না ওর বাবা, তোমার থেকে এই ধরনের ব্যবহার মোটেও কিন্তু আশা করা যায় না। পুরুষ মানুষের চোখ থেকে সচরাচর জল বের হয় না, কিন্তু পুরুষের হৃদয় যখন নিদারুণ আঘাতপ্রাপ্ত হয়, একমাত্র তখনই চোখ দিয়ে নেমে আসে নোনা জলের স্রোত। আপনি বুঝতে পারছেন না ঠাকুরমশাই, আমার ভেতরে ঠিক কি চলছে। আমি যদি আপনাকে তা দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন আমার অবস্থা বর্তমানে ঠিক কিরকম। এইভাবে চোখের জল ফেলো না ঋতুরাজ, ফেলো না। বাবা মায়ের চোখের জল ছেলে মেয়েদের জন্য অকল্যাণ ডেকে আনে। মনকে শক্ত করো। আমি বেশ বুঝতে পারছি তোমার ভেতরে ঠিক কি ঝড় শুরু হয়েছে। আসুন আসুন ঠাকুরমশাই, আপনি ভিতরে আসুন। আমি এবার ওদের সাথে ঢুকে এলাম সোজা ঘরের ভেতর, কিন্তু আমার দুই চোখে যেন তখনও ভাসতে লাগলো এক ঝলকের জন্য দেখা সেই বিভৎস দৃশ্য। ওহ, সে কি ভয়ানক রূপ ধারণ করেছে অতটুকু বাচ্চা ছেলেটা! তা নিজের চোখে না দেখলে বিশ্বাস হয় না মোটেই। রুদ্ররূপের মাথার লম্বা লম্বা চুল কুঁচকে গিয়ে ছোট ছোট কালো বিষাক্ত গোখরো সাপের বাচ্চার মতো নেমে এসেছে মুখমণ্ডল জুড়ে। চোখ দুটো পুরোপুরি ধবধবে সাদা, অলেখা কাগজের মতো। সেই সাদা চোখে মনি বলে কিছু নেই। ওই চোখের দিকে তাকালে বুকের মধ্যে সহসা যেন দামামা বেজে ওঠে, সমগ্র শরীর শিরশির করে ওঠে। ছেলেটার দাঁতগুলো টকটকে লাল আর খয়েরেটে, তবে মুখটা ধবধবে সাদা। এর থেকে বেশি কিছু আর আমি দেখতে পাইনি। ঘরের ভিতর ঢুকে আসতেই প্রাণকৃষ্ণ পরিচয় করিয়ে দিল সকলের সাথে। ঋতুরাজের স্ত্রী যমুনা ছুটে এসে আমার পায়ের কাছে লুটিয়ে পড়ে অসহায়ভাবে মাথা ঠুকে কাঁদতে লাগলো। আপনার আপনার অনেক প্রশংসা শুনেছি বাবা ঠাকুর। আপনি আপনি আমার ছেলেটাকে বাঁচান। আমার ছেলেটারে আপনি বাঁচানো ছাড়া যে আমার কেউ নেই। ওই একটি মাত্র শিবরাত্রি সলতে আমার, তাও প্রায় নিপতে বসেছে। আপনি ওকে রক্ষা করুন ঠাকুর, দয়া করে আপনি ওকে বাঁচান। ছি 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 মা, ওঠো ওঠো, তুমি এভাবে মাথা ঠুকো না। আমি এখানে এসেছি তোমার ছেলেকে সুস্থ করে তোলার জন্যই। তুমি আগে ওঠো দয়া করে। ঋতুরাজের স্ত্রী যমুনা মাথা তুলতেই আমি দেখলাম তার কপালের বেশ কিছুটা অংশ ফেটে গিয়েছে। সেই স্থান হতে ফোঁটা ফোঁটা তাজা রক্ত নেমে আসছে, আর তাতেই ভেসে যাচ্ছে কপাল ও তার চোখ মুখ। আহা ঈশ্বর, দেখো দেখি কাণ্ড! কি ভয়ানক অঘটনটাই না ঘটালে তুমি। এই তোমরা কে আছো? তাড়াতাড়ি রক্ত বন্ধের ব্যবস্থা করো। আমার এই কথা শুনে ও যমুনার কপাল হতে নেমে আসা রক্তস্রোত দেখে পালবাড়ির বড় বউ চারুলতা এবার দৌড়ে এসে খানিকটা গাঁদাল পাতার রস যমুনার কপালে চেপে ধরে কাপড়ের আঁচল থেকে কিছুটা কাপড়ের অংশ কেটে তা ভালোভাবে বেঁধে দিল। তারপর জায়ের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ রে মেজো, তোর কি কোনো আক্কেল জ্ঞান নেই? এইভাবে কেউ নিজের মাথা ফাটায়? বলি, এখন আমাদের শান্ত থাকতে হবে রে। এখন যদি আমরা হটকারিতায় নিজেদের কোনো বিপদ ঘটাই,
তাহলে বাড়ির মানুষগুলোর কি অবস্থা হবে ভেবে দেখেছিস? ওরা রুদ্ররূপকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে নাকি আমাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়বে বলতো? ঠাকুরমশাই, আপনি আপনি বসুন, অনেকটা রাস্তায় এসেছেন, তারপর আসার পর থেকে তো আপনার সাথে কিছু কম কাণ্ড ঘটলো না। বসুন, আপনি বসুন। চারুলতা, তুমি মেজ বৌমাকে ঘরে নিয়ে যাও, আর ঠাকুরমশাইয়ের জন্য একটু জল খাবারের ব্যবস্থা করো। ওহে প্রাণকৃষ্ণ, আমাকে নিয়ে এতটা উতলা হয়ে পড়ো না হে। আমাকে নিয়ে এত ব্যতিব্যস্ত হয়ে পড়ার মতো কিছুই হয়নি। আমি এখন কিছু খাবো না, এতটুকু খিদে তৃষ্ণা কোনোটাই আমার পাইনি। তাই বললে কি আর হয় ঠাকুরমশাই? আপনি আমাদের বাড়িতেই প্রথমবার এলেন। আপনার আপ্যায়ন না করলে আমাদের যে মহা পাপ হবে। এই কথা বলে চারুলতা এবার যমুনাকে নিয়ে গেল ঘরের ভেতর। তারপর রান্নাশালার ভেতর থেকে বেশ অনেক রকমের খাবার আর 1 গ্লাস জল এনে রাখলো আমার সম্মুখে। হাত মুখ ধুয়ে জল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমি একখানা মিষ্টান্ন মুখে তুলে কিছুটা জল পান করলাম। এতক্ষণে ঘরের ভিতর থেকে বেরিয়ে এলেন পালবাড়ির রাঙা পিসিমা। তিনি আমাদের সামনে এসে দাঁড়ালেন। তারপর উপস্থিত সকলের উদ্দেশ্যে তিরস্কারের ভঙ্গিমায় বললেন, সেই দিন আমি পই পই করে বারণ করেছিলাম, বলেছিলাম ওরে দাদার মরদেহ এইভাবে ফেলে রাখিস না, অমাবস্যা তিথি পড়ার আগেই মৃতদেহের সৎকার কর। সেদিন তোরা আমার কোনো কথায় বিন্দু মাত্র গুরুত্ব দিসনি। আজ বুঝতে পারছিস তো বড়দের কথা শুনে চলতে হয়, তা অমান্য করতে নেই। তোদের দোষে, হ্যাঁ, কেবলমাত্র তোদের দোষে একটা বাচ্চা ছেলে আজ শাস্তি পাচ্ছে। বউকে সেদিন আমি কতবার বলেছিলাম, ওরে বউ আমার কথা শোন শোন, ফেলে রাখিস না। ওইভাবে বুড়ো কর্তাকে এবার ঠেলা বোঝ। বলি আরো সোহাগ দেখাও, আরো অপেক্ষা করো সকলের আসার জন্য। আমি আজ তোদের সবাইকে বলে দিলাম, এর পরিণতি ভয়ানক আরো কিছু ঘটতে চলেছে। এই পরিবার পুরোপুরি ছারখার হয়ে যাবে, তছ নছ হয়ে যাবে এই পরিবার। আমার দাদার আত্মা দোষ পেয়েছে, আর মানুষের আত্মা দোষ পেলে সে নিজের কাছের মানুষ পরের মানুষ বোঝে না। তখন ওই আত্মা নির্বিচারে ক্ষতি করে সকলের, তোদেরও ক্ষতি করবে। কেউ বাঁচবি না, কেউ বাঁচবি না তার হাত থেকে, তোরা কেউ বাঁচবি না। রাঙা পিসিমার এই কথা শুনে পালবাড়ির বড় ছেলে প্রাণকৃষ্ণ এবার খানিকটা মেজাজের সাথেই বলল, পিসিমা, বলি এসব কথা বলার এটি কি এখন উপযুক্ত সময়? যা ঘটার ছিল তা তো ঘটেই গিয়েছে। এখন সে কথা না ভেবে বরং এ সমস্যা থেকে বের হবার উপায় খোঁজার চেষ্টা করাই ভালো। তোমার বয়স হয়েছে, তুমি ঘরে যাও। এমনিতেই নানান রকমের মানসিক অশান্তিতে আমাদের কারোর মাথা ঠিক নেই। কে কি বলে ফেলবে হয়তো, সেই সব কথা তোমার মোটেও ভালো লাগবে না। তার থেকে ভালো তুমি বরং নিজের ঘরে চলে যাও। প্রাণকৃষ্ণের এই কথা শুনে বৃদ্ধার 2 চোখে যেন দপ করে আগুন জ্বলে উঠল। অত্যন্ত ক্রোধিত হয়ে সেই বৃদ্ধা এবার বললেন, এখনো শিক্ষা হয়নি তবে তোদের? ঠিক আছে, এর ফল তোরা হাতে নাতে পাবি, হাতে নাতে পাবি। এই কথা বলে রাঙা পিসিমা এবার চলে গেলেন তার নিজের ঘরের দিকে। আচ্ছা প্রাণকৃষ্ণ, আমি তোমাদের এই গোটা বাড়িটা ও বাড়ির চারপাশটা একটু ঘুরে দেখতে চাই। তোমাদের মধ্যে থেকে কেউ যদি আমায় গোটাটা ঘুরিয়ে দেখাতে তাহলে খুবই ভালো হতো। বিশেষ করে সেই কক্ষে যেতে চাই যেখানে তোমার বাবার মৃত্যু ঘটেছিল। আমার বাবা যে ঘরে থাকতেন সেখানেই তিনি মারা গিয়েছিলেন ঠাকুরমশাই। আসুন, আপনি আসুন আমার সাথে, আমি আপনাকে গোটা ঘরটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই কথা বলে প্রাণকৃষ্ণ আমায় ঘুরিয়ে দেখাতে লাগলো সমস্ত পালবাড়ির প্রতিটা কক্ষ এবং পালবাড়ির বাইরের চারপাশ। সব কিছু ঘোরাঘুরি করার পর আমি এসে উপস্থিত হলাম সেই কক্ষের সামনে যেখানে পালবাড়ির বুড়ো কর্তা অর্থাৎ প্রাণকৃষ্ণের বাবা গোবিন্দ পাল থাকতেন। ঘরের বন্ধ দরজা খোলা মাত্রই কেমন যেন একটা উৎকট ভ্যাবসা গন্ধ আমার নাকে এসে ঠেকল। ঘরের ভেতর ঢুকে
বন্ধ জানালার কবাট খুলে দিল প্রাণকৃষ্ণ, আর সাথে সাথে বাইরের সূর্যলোকের পড়ন্ত বেলার গধূলির আলো হুড়মুড়িয়ে ঢুকে গেল কক্ষের অভ্যন্তরে। আসুন ঠাকুর মশাই, আপনি ভিতরে ঢুকে আসুন। এই হলো সেই ঘর যেখানে আমাদের বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। প্রাণকৃষ্ণের আহ্বানে সাড়া দিয়ে আমি এবার সব মতিসূচকভাবে উপর নিচে সামান্য মাথা নেড়ে সেই কক্ষের ভিতর প্রবেশ করলাম। ঘরটা বেশ বড়সড় প্রকৃতির। ঘরের মাঝখানে রয়েছে দামি শালকাঠের পালঙ্ক। পালঙ্কের উপর সুন্দরভাবে টান টান করে বিছানো আছে দামি চাদর। ঘরের দেওয়ালে টাঙানো রয়েছে বড় বড় তৈলচিত্র। তার মধ্যে একটি চিত্রের প্রতি আমার দৃষ্টি আটকে গেল। প্রাণকৃষ্ণ আমার দিকে তাকিয়ে বলল, ওটা হচ্ছে আমার বাবার ছবি ঠাকুর মশাই। হ্যাঁ প্রাণকৃষ্ণ, তা আমি তোমার বলার আগেই বিলক্ষণ বুঝতে পেরেছি। ছবির মধ্যে আটকানো ফুলের মালা আর ছবির মধ্যে থাকা মানুষটির কপালে সদ্য পরানো চন্দনের ফোঁটা দেখে। এই কথা বলে আমি আরও বেশ খানিকটা এগিয়ে গেলাম সেই ছবিটির দিকে। বেশ বড় আকারের একটি ছবি। ছবির মধ্যে থাকা স্বচ্ছ কাঁচের অপর প্রান্ত থেকে যেন ওগলা দাঁতে হাসছেন বৃদ্ধ গোবিন্দ পাল। ভদ্রলোকের মাথা ভরা সাদা চুল, তবে সামনের দিকটা কিছুটা ফাঁকা ফাঁকা। চওড়া কপাল, সাদা কালো ভ্রু, চোখের মনি বয়সজনিত কারণে ঘোলা ঘোলা। শিশুদের মতো প্রাণ খোলা এক পবিত্র হাসি হাসছেন তিনি। এই সমস্ত কিছু খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে আমি অত্যন্ত ব্যস্ত ছিলাম। ঠিক এমন সময় চোখের জল মুছে প্রাণকৃষ্ণ ছবির দিকে খানিকটা এগিয়ে এসে ফস শব্দে একখানি দেশলায় কাঠি ছেলে একটি সুগন্ধি ধূপ ধরিয়ে তা বাবার ছবির সামনে গেঁথে দিয়ে বলল, কোথা থেকে যে এইসব ঘটে গেল ঠাকুর মশাই, তাই কেবল বুঝে উঠতে পারছি না আমরা। প্রাণকৃষ্ণ, আর কিছুক্ষণ সময়ের মধ্যে সন্ধ্যার অন্ধকার নামতে চলেছে খুব তাড়াতাড়ি। সেদিন সন্ধেবেলায় যে ঘরে তোমাদের বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, অর্থাৎ এই ঘরে বসে একটা গণনা করব আমি। তুমি যেহেতু এই বাড়ির বড় ছেলে, তাই সেই গণনায় তোমাকে থাকতে হবে। আচ্ছা, বেশ, ঠিক আছে ঠাকুর মশাই, আমি থাকবো আপনার সাথে। কিন্তু ঠাকুর মশাই, আমি কি জানতে পারি কি জন্য আপনি এই গণনার সিদ্ধান্ত নিলেন? প্রাণকৃষ্ণ, আমি এই গণনার মাধ্যমে জানতে পারবো মৃত্যুর পর তোমাদের বাবার আত্মার ঠিক কতখানি দোষপ্রাপ্ত হয়েছেন সেই বিষয়ে। তিনি কি দোষ পেয়েছেন, কতখানি দোষ পেয়েছেন, এই সব কিছুই না জানলে এই সমস্যার সমাধান করা মোটেও সম্ভব নয়। বাহ, এ তো অতি উত্তম কথা ঠাকুর মশাই। আমাদের কোনো আপত্তি নেই। আপনার যেটা যা মনে হয় আপনি তাই করুন, শুধু এই ঘোর সংকট থেকে আমাদের মুক্তি দিন। সত্যি আমরা বড় ক্লান্ত হয়ে পড়েছি। এই সমস্ত কিছু আর মেনে নিতে পারছি না আমরা কোনো মতে। আচ্ছা প্রাণকৃষ্ণ, তুমি কি তোমাদের বাড়ির প্রত্যেকটা ঘর আমাকে দেখালে? কোনো ঘর বাদ পড়ে যায়নি তো? হ্যাঁ ঠাকুর মশাই, মোটামুটি আমাদের এই পাল বাড়ির ভিতরে যতগুলি কক্ষ রয়েছে তার সবকটি আপনাকে ঘুরিয়েছি, কেবলমাত্র 2টি কক্ষ ব্যতীত। একটি কক্ষে রয়েছে মেজ ভাইয়ের ছেলে রুদ্ররূপ, যাকে বাইরে থেকে দরজা বন্ধ করে রাখা হয়েছে। সেই ঘরে আপনার না যাওয়াই শ্রেয় ঠাকুর মশাই। মস্ত বড় একটা বিপদের হাত থেকে আপনি রক্ষা পেয়েছেন। আপনি যদি তার কক্ষে প্রবেশ করেন আর সেটা দেখে যে যদি আপনার ওপর পুনরায় আক্রমণ করে বসে, আমি সেই জন্যই আপনাকে ওই বন্ধ ঘরে নিয়ে যাইনি। আর একটি কক্ষ হলো রাঙা পিসিমার ঘর। পিসিমা আমাদের কথায় রাগ করে ঘরের দরজা বন্ধ করে বসে আছেন। এই সময় আমরা শত অনুরোধ করলেও তিনি কক্ষের দরজা খুলবেন না। আপনি তো বিচক্ষণ মানুষ, নিশ্চয়ই বুঝতে পারছেন পিসিমার সমস্যাটা কোনখানে। আসলে বয়স হয়েছে তো, তার উপরে আবার সদ্য দাদা মারা গিয়েছে। ঘরের মধ্যে যা সব কাণ্ড শুরু হয়েছে, সব মিলিয়ে একেবারে মাথা ঠান্ডা রাখতে পারছেন না তিনি। দরজা খোলার জন্য অনুরোধ করতে গেলে তিনি যদি আবার নানান ধরনের অলক্ষণে কথাবার্তা শোনান কিংবা গালিগালাজ করে বসেন, সেই অপমানের ভয়ই তো আপনাকে আর ওই কক্ষ ঘুরিয়ে দেখানোর সাহস আমি পাইনি। আচ্ছা, বেশ, ঠিক আছে প্রাণকৃষ্ণ, আমি সব কিছুই বুঝতে পারছি। এতে এত ইতস্তত বোধ করার কিংবা সংকোচ বোধ করার কিছু নেই।
আমি বরং পরে তোমার রাঙা পিসিমার রাগ ভাঙলে তিনি নিজে থেকে ঘরের দরজা খুললে তখন একবার সে ঘরকে ঘুরে দেখে আসবোক্ষণ। সেই সব নিয়ে তোমায় ভাবতে হবে না। তুমি প্রস্তুত থেকো, আজ সন্ধেবেলায় আমার সাথে একবার এই ঘরে আসতে হবে তোমায় সেই ব্যাপারে। সন্ধ্যা হতে এখনো বেশ কিছুটা সময় বাকি আছে। চলো এবার বরং এই ঘর থেকে বেরোনো যাক। আসুন ঠাকুর মশাই, আসুন। আমি আর প্রাণকৃষ্ণ ঘরের বাইরে বের হতেই সে ঘরের দরজা পুনরায় বন্ধ করে দিল। তারপর আমরা বসবার ঘরে এসে বসলাম। সেখানে নানান বিষয় নিয়ে আলোচনা হতে থাকলো আমাদের মধ্যে। এক টানা এতক্ষণ ধরে চুপচাপ গল্প শোনার পর কিশোরী এবার খানিকটা নড়ে চড়ে বসল। কোনো গুণী শিল্পীর যাত্রাপালা দেখতে দেখতে মানুষ যেমন অভিভূত হয়ে পড়ে, হাততালি দিয়ে সেই শিল্পীর উদ্দেশ্যে সম্মান জানায়, কিশোরী কতকটা সেই রকমভাবে বলল, গল্প জমে উঠেছে ঠাকুর মশাই, একেবারে যাকে বলে জমে ক্ষীর হয়ে গেছে। দুর্দান্ত লাগছে আপনার বলা এই কাহিনী, সত্যি ভীষণ ভীষণ ভালো লাগছে। কিশোরীর এমন প্রশংসা শুনেও ঠাকুরমশাই কেমন যেন মুখটাকে বেজার করে রাখল। সে তো তোমাদের ভীষণ ভালোই লাগছে হে কিশোরী, কিন্তু আমার গল্প বলতে এতটুকুও ভালো লাগছে না। ও মা, সে কি কথা ঠাকুর মশাই, আপনার গল্প বলতে ভালো লাগছে না কেন? কারণটা বোধহয় আমি বুঝতে পেরেছি। ঠাকুরমশাই একটু গড়গড়ার নলে টান দিতে চান। গড়গড়ার নলে টান না বসালে গল্পের আসর যেন ঠিক জমে উঠছে না। এই ঠাকুরমশাই, আপনার গল্প বলতে ভালো না লাগার কারণ ঠিক ধরেছি তো? একেবারে যথার্থ বলেছ হে। এবার সত্যি গড়গড়ায় তামাক সেবনের বড়ই প্রয়োজন। গড়গড়ার নলে একবার টান না দিলে আর যেন চলছে না কিছুতেই। আপনি ভেতর থেকে মনের মতন করে গড়গড়া সেজে আনুন ঠাকুরমশাই, আমরা বরং আপনার জন্য বাইরে বসেই অপেক্ষা করছি। গড়গড়া সেজে এনে তারপর না হয় আবার শুরু করবেন গল্প। আমরা তো আর কোথাও পালিয়ে যাচ্ছি না আপনার বলা গল্প না শুনে। আচ্ছা বেশ বেশ, ঠিক আছে, তোমরা তাহলে এখানে বসেই একটু অপেক্ষা করো। আমি বরং বাড়ির ভেতর থেকে ভালো করে গড়গড়াখানা সেজে তাতে আগুন ধরিয়ে আনি। এই কথা বলে ঠাকুরমশাই আর এক মুহূর্ত সেখানে না থেকে তক্তপোষ ছেড়ে উঠে সোজা চলে গেলেন ভেতর বাড়ির দিকে। তিনি চলে যাওয়া মাত্রই কিশোরী আমার দিকে তাকিয়ে খানিকটা বিরক্ত মেশানো গলায় মেজাজের সাথে বলল, ও হে ভাই, এ তুমি কি করলে বলো দেখি? বলি ঠাকুর মশাইকে ওরকমভাবে ভেতর বাড়িতে যাওয়ার জন্য উস্কানোর কি প্রয়োজন ছিল? কিশোরী, তুমি আমার উপর বেকার রাগ করছো। তুমি বুঝতে পারছো না, ঠাকুরমশাইয়ের মন বড়ই চঞ্চল হয়ে পড়েছিল। গড়গড়ায় টান না দিলে তিনি কিছুতেই আর শান্ত হয়ে ধীর স্থিরভাবে গল্প বলতে পারতেন না। তিনি সঠিকভাবে গল্প বললে তবেই তো গল্পের আসল মজা উপভোগ করতে পারবো নাকি? আর আমরা সেই জন্যই তো আমি তাকে বললাম এই ভেতর বাড়ি যাওয়ার কথা। তুমি এত বিরক্ত হো না, একটু ধৈর্য ধরে বসো তো। কথায় বলে না, সবুরে মেয়া বলে। চলো এই সময় বরং আমরা একটু ধূমপান করি। ভাই কিশোরী, দুখানি সিগারেট বের করো দেখি, আগুন ধরাও। আমার কথা শুনে কিশোরী এবার যেন একটু শান্ত হলো। ভাবনা চিন্তা করে হয়তো বুঝতে পারলো যে আমি যা করেছি তা সঠিক কাজই করেছি। ধুতির সাথে গুঁজে রাখা সিগারেটের প্যাকেট বের করে তার মধ্যে একটা থেকে দুটো সিগারেট তুলে নিয়ে সে একটা দিল আমাকে আর অপর একটা নিল নিজে। তারপর তাতে আগুন ধরিয়ে সুখ টান দিতে লাগলাম আমরা মনের সুখে। আমাদের সিগারেট খাওয়া সমাপ্ত হলে অবশিষ্ট সিগারেটের ফিল্টার দুটি আমরা ছুঁড়ে ফেললাম মাঝ উঠোনের দিকে। আরও বেশ কিছুটা সময় বসে অপেক্ষা করার পর ঠাকুরমশাই জ্বলন্ত করগড়া হাতে নিয়ে চওড়া হাসি হাসতে হাসতে আমাদের দিকে এগিয়ে এলেন। তারপর তক্তপোষের উপর বেশ জাঁকিয়ে বসলেন তিনি। আহ, এই একটি জিনিসই যা আমায় বড় তৃপ্তি দেয় হে, বড়ই তৃপ্তি দেয়। ঠাকুরমশাই, এবার তাহলে গল্পের পরবর্তী অংশ বলতে শুরু করুন। শোনার জন্য তো একেবারে ব্যাকুল হয়ে পড়েছি। আরে আরে, বলবো বলবো, এত ব্যাকুল হয়ে পড়ছো কেন? বলবো বলবো, সব বলবো। এই কথার পর ঠাকুরমশাইয়ের মুখের উপর আর কিছুই বলতে পারল না কিশোরী। অগত্যা সে আর আমি অপেক্ষা করতে লাগলাম অধীর আগ্রহের সাথে গল্পের পরবর্তী অংশ শোনার জন্য।
শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প পাল বাড়ির বাঁশি মরা। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং এই রকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করতে পারেন অন্ধকারের আওয়াজ। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।